সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা রাজনীতিকে কলুষিত করছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজনীতি আবারও আবর্তিত হচ্ছে অর্থ আর পেশি শক্তির পুরনো চক্রেই। অন্যদিকে জনতুষ্টিবাদী রাজনীতির ফাঁদে দেশব্যাপী ছড়িয়ে পড়া মব সংস্কৃতি রোধেও রাজনৈতিক দলগুলোর ভূমিকা অদৃশ্যপায়। অথচ রাজনীতি নিয়ে রাজনীতিবিদদেরই অভিযোগের যেন অন্ত নেই। সেখানে নির্বাচন সামনে রেখে এ ধরনের মন্তব্য কিভাবে মূল্যায়ন করা যেতে পারে? সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে আজকে সম্পাদকীয় রাজনীতি কার হাতে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, এবং মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামায়াতের। কলুষতা দূর করার আহ্বান এনসিপির। দফায় দফায় ভূমিকম্পে নড়েচড়ে বসেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক, অংশ নেন বিশেষজ্ঞরাও। রাষ্ট্রের সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলা নিয়ে আলোচনা। এবং কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ। আমদানি বন্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিতে কক্সবাজারে চাষিদের বিক্ষোভ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। জনাব অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল এবং মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। পাভেল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি আমরা আজকে রুহুল কবির রিজভীর একটি উক্তি দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করলাম, যে তিনি বলছিলেন যে একটা বিষয় নিয়ে, মূলত ভূমিকম্প নিয়ে আলাপ করতে গিয়ে তিনি বলেছিলেন যে রাজনীতিবিদরা এই বিষয়গুলো যেভাবে বুঝবে অন্যরা বুঝবে না, সুতরাং রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এর আগেও আমরা বিএনপির বিভিন্ন নেতার মন্তব্য এটা শুনেছি যে রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। অথচ এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে রাজনীতিবিদদের হাতেই। সাধারণ মানুষ রাজনীতিবিদদের ব্যাপারে আলোচনা সমালোচনা করছে, তাদের উপরই ভরসা করে আছে কিংবা তাদেরকেই নিন্দাবাদ করছে। একই দিকে রাজনৈতিক দলগুলো, যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে গত 10 মাসে 756টি রাজনৈতিক সহিংসতা, 117 জন নিহত হয়েছে, এবং রাজনীতিবিদরা নিজেদের মধ্যে অন্তর্কন্দর সংঘাতেও লিপ্ত আছে। সো এই বিষয়ে আসলে আপনার দল থেকে কিংবা আপনার ব্যক্তিগতভাবে মন্তব্য কি? রাজনীতিবিদদের হাতে থাকলেও কি আসলে খুব বেশি উপকার হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে মঞ্জু ভাই সামনে আমার পাশে আছেন, আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ রাজনীতির ক্ষেত্রে। উনি নিশ্চয়ই আমার চাইতে চমৎকারভাবে ব্যাপারটি ব্যাখ্যা করবেন। এটা আসলে মানে আদর্শিকভাবে তো এই কথার সাথে দ্বিমত করবার কোনো সুযোগ নেই। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, এর ভেতর থেকে তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন, তার কারণ আপনি নিজেও জানেন যে রাজনীতির ক্ষেত্রে ওনার যা অবদান বা তার যা কষ্টের যে যাত্রাপথটি রয়েছে, সেখানে তিনি ছাত্রনেতা হিসাবে শুরু করেছেন, নির্বাচিত ছাত্র সংসদের উনি ভিপি ছিলেন। সে একই সাথে আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, রাজপথে ছিলেন। অর্থাৎ রাজপথ যে কাউকে রাজনীতির শিক্ষা দিতে পারে, তার যদি কোনো উদাহরণ নিতে চাই, তাহলে রুহুল কবির রিজভী সাহেব কিন্তু নিশ্চয়ই একটা খুবই সুন্দর একটা উদাহরণ। তিনি যখন বলেন তখন তার ভেতর থেকে যে অন্তর্নিহিত একটা প্রত্যাশা থাকে যে রাজনীতিটা প্রকৃতপক্ষে রাজনীতি, মানে অর্থাৎ উনি রাজনীতিবিদ বলতে প্রকৃত রাজনীতিবিদ বুঝিয়েছেন। রাজনীতি তো সংঘাতের কথা বলে না। আপনি যে উদাহরণটি দিলেন যে অন্তর্দ্বন্দ্ব বা দলীয় কন্দলের ভেতরে যে মৃত্যু বা প্রাণহানির ঘটনা ঘটেছে, এটা রাজনীতি বলবো না আমরা, এটাকে তো রাজনীতির বাইরে রেখে কথা বলতে হবে। আমরা একটা পরিবর্তনের আবহ পেয়েছি, অর্থাৎ তিনিও নিজে এটা নিশ্চয়ই বোঝাবার চেষ্টা করেছেন যে সৎ মানুষদের রাজনীতিতে আসা উচিত, শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা উচিত, এবং তার মধ্যে দিয়ে আমাদের দেশে একটা সত্যিকার অর্থে রাজনীতির একটা সংস্কৃতি যেন গড়ে ওঠে। এখন একটা জিনিস হয় কি, যে আমরা এই ব্যাপক বিস্তৃত জায়গাতে এমন তৈরি হয়েছে যে সোশ্যাল মিডিয়ার একটা বিস্তৃতি তৈরি হয়েছে, এমনকি এমনও হয়েছে যে যারা রাজনীতিতে, যাদের কোনো পাঠশালাতে একদিনের জন্য যাওয়ার সুযোগ হয়নি বা প্রয়োজন মনে হয়নি, তিনি দ্বিতীয় দিনই বলছেন যে আমি রাজনীতিবিদ কেন একটা শিক্ষার জায়গা আছে না, তার একটা ডেফিনেটলি একটা, আপনার জানেন যেটাকে বলি আমরা, একটা লার্নিং কার্ভ আছে। সেই লার্নিং কার্ভের প্রতিটি স্তর অতিক্রম করে একজনের কিন্তু রাজনীতিতে আসা উচিত। সেই রাজনীতির ক্ষেত্রে উনি সবগুলো পথ পরিক্রমা যেহেতু নিজে সফলভাবে করেছেন, সেই যুক্তিতে উনি তো বলতেই পারেন যে রাজনীতিবিদদের হাতে থাকা উচিত।
এবং আমি মনে করি যে সত্যিকার গণতান্ত্রিক পরিবেশে কথাটির যৌক্তিকতা রয়েছে। এবং রাজনীতি তো শুধুমাত্র দুটি তিনটি কথার বিষয় না। তাই রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা যখন দায়িত্ব পান তখন তাদেরকে দেশের অর্থনীতি, তাদের সমাজনীতি, তাদের স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, বৈদেশিক নীতি সবগুলো দেখতে হয়। তো ফলে এই সবগুলো ব্যাপারে যাদের পরিপূর্ণ ধারণা না থাকবে তাদের পক্ষে রাজনীতির জায়গাতে এসে রাজনীতিবিদ হওয়া সম্ভব না। পার্ট টাইম রাজনীতিবিদ অথবা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা রাজনীতিবিদ, এরকম রাজনীতির পরীক্ষা নিরীক্ষাতে আমরা আমাদের দেশের জন্য মঙ্গল কিছু দেখিনি। তো একটা রাজনীতির সংস্কৃতিটা এমন জায়গায় যাওয়া উচিত যেখানে প্রকৃতপক্ষে সত্যিকার রাজনীতিবিদরা যেন রাজনীতি করার সুযোগ পান। তিনি হয়তো সেই কথাটি এখানে বলার চেষ্টা করেছেন। এটা আপনার কাছে আমি জানতে চাইবো যে রাজনীতির আসলে এক্সক্লুসিভিটি কিংবা বিশেষত্ব কি, যেটা প্রকৃত রাজনীতির কথা আপনি বলছেন, রাজনীতি শেখার বিষয়। যেমন আপনি একজন ডাক্তার, আপনি একজন শিক্ষক, একই সাথে আপনি রাজনীতি করছেন। এরকম আরেকজন ডাক্তার যিনি রাজনীতি করেননি, তিনি কেন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অবস্থায় থাকতে পারবেন না? হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি যেটা বলছেন সেটা স্বাস্থ্যমন্ত্রী হওয়া, সেটা যেমন একটি জায়গাতে আপনি বলতে পারেন যে এগুলো হচ্ছে যেগুলোকে আমরা বলি টেকনিক্যাল মিনিস্ট্রি। সেই জায়গাতে একটা জায়গা আছে যেখানে কিন্তু হয়তো সেই টেকনিক্যালিটি দিয়ে সেই অংশটুকু আপনি পূরণ করতে পারবেন। যেমন সেবার ক্ষেত্রটি কেমন হতে পারে সেটা বলতে পারেন, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা কিন্তু ঠিক একজন টেকনিক্যাল ব্যক্তির কিন্তু সবটা বুঝবার বিষয় না। এর অর্থায়ন করতে হবে। সেই অর্থায়নের সাথে আমাদের দেশের প্রতিযোগিতা সক্ষমতা অন্য দেশের সাথে আমরা কেমন করে তুলব, এবং আমাদের নীতির কিছু প্রশ্ন থাকে, যেমন স্বাস্থ্যনীতি বলেন, ঔষধ নীতি বলেন, ঠিক জননীতি আছে। সবগুলো নীতির যে ব্যাপারগুলো থাকে সেটাতে কিন্তু কালেকটিভ ডিসিশনের প্রশ্ন ওঠে। এটা ক্যাবিনেটে সেটি আলোচনার জায়গাতে যেতে হয়, সেখানে তার অন্যান্য সহকর্মীদেরকে সেটি তাদেরকে বোধগম্য করতে হয়, যৌক্তিকতা বুঝিয়ে দিতে হয়। সব কিছু মিলে সেখানে শুধুমাত্র আপনার পেশাদার একটা অবস্থান থাকলেই যে সেই রাজনীতির অবস্থান থেকে আপনি স্বাস্থ্যমন্ত্রী কিংবা ওই অন্য জায়গায় কৃষিমন্ত্রী হয়ে যাবেন, সেটা বোধহয় বলা ঠিক না। কারণ আমরা এই সংসদীয় গণতন্ত্রে যেটা যারা চর্চা যে দেশগুলোতে হয়, সেটা ভারত বলি বা যুক্তরাজ্য বলি, সেই জায়গাগুলোতে যে একমাত্র শুধুমাত্র যারা পেশাগত দক্ষতা আছে তাদেরকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হয় তা না। এক্ষেত্রে রাজনীতির যে পাঠশালা আছে তাতে কিছুদিন তার অধ্যয়ন করাটা খুব জরুরি। আসলে কি শেখানো হয় সেই পাঠশালাতে শেখানো হয় কথাটা চাইতে বলে যে কি শেখানো উচিত সেটা বললে বোধহয় বেশি যৌক্তিক হবে। আমরা রাজনীতিতে যাদেরকে সত্যিকার অর্থে এই উপমহাদেশে যাদেরকে রাজনীতিবিদ বলে জেনেছি, কেউ কেউ পরিস্থিতির কারণে রাজনীতিবিদ হয়েছেন, কেউ উন্নয়নের রাজনীতি করেছেন, কেউ প্রকৃতপক্ষে জনমানুষের রাজনীতি করেছেন। সে আমরা মহাত্মা গান্ধীর কথা বলি বা মোহাম্মদ আলী জিন্নার কথা বলি, শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলি। ঠিক সেরকমভাবে যে রাজনীতির সোপানকে তারা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই রাজনীতির ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে যারা হয়তো সেটাকে গ্রহণ করেছেন বা বর্জন করেছেন বা নিজেরা নিজেদের মতো করে আত্মীকরণ করেছেন বিভিন্ন রকমভাবে, সব মিলিয়ে রাজনীতির বাতাবরণটা কিন্তু প্রকৃতপক্ষে একটা ধারাবাহিকভাবে যে সুনির্দিষ্টভাবে এবং একটা সৎ বা একটা যেটাকে বলি প্রত্যাশিত রাজনীতির জায়গা ছিল তা কিন্তু নয়। সে জায়গায় অনেক বিভিন্ন রকম জিনিসের ইনক্লুশন হয়েছে। আপনারা জানেন যে মঞ্জু ভাই হয়তো বলতে পারে, সুযোগ দিলে এখনই বলবে যে সংসদ দখল হয়ে গেছে যারা ব্যবসায়ী, তখন এই কথাগুলো আসে। ব্যবসায়ীরা সংসদ সদস্য হতে পারবে না সেরকম নিষেধ তো আমার সংবিধান করে না বা অধিকারের জায়গায় করে না, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে কেন তারা আসতে পারেন। অর্থাৎ আমরা রাজনীতির প্রক্রিয়াটাকে এমন এক জায়গায় নিয়ে গেছি যেখানে আপনি বলছিলেন যে অর্থ, পেশি শক্তি সেগুলোকে রাজনীতির একটা নিয়ামক শক্তির একটা অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। সেই জায়গাগুলোতে তখনই হতে পারে যে কথাটা আপনি বলছেন যে আমি কেন রাজনীতিতে এসেছি। আমার কিন্তু বলতে পারেন যে আমার চিকিৎসা পেশায় যে আমার যে খুব দুর্বল অবস্থান ছিল এমন নয়, কিন্তু তারপরে মনে হয়েছে যে আপনি যদি বেশি করে জনসম্পৃক্তির জায়গায় যান এবং শিক্ষণীয় জায়গা থেকে কাজটি করতে চান, অর্থাৎ আমি নিজেও মনে করি যে আমার পাঠশালার অধ্যয়নের পর্বটি এখনও শেষ হয়নি, আর সেক্ষেত্রে আমার যে পেছনের যে কারিগরি দক্ষতা যেটা রয়েছে তার সাথে যদি রাজনীতির পাঠশালার শিক্ষা যদি আমি একীভূত করতে পারি, তাহলে বোধহয় প্রকৃতপক্ষে আমার পক্ষে একদিন রাজনীতিবিদ হয়ে ওঠা সম্ভব হবে। ধন্যবাদ পাভেল ভাই আপনাকে। মঞ্জু ভাই, আপনার কাছে একটু আসতে চাই। পাভেল ভাই বেশ কয়েকটি আমাদেরকে গুরুত্বপূর্ণ হিন্টস দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে শত শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা উচিত। এই ঔচিত্য নিয়ে কিন্তু আমরা অনেকদিন ধরেই কথা বলছি, আমরা শুনছি, কিন্তু এখন এসে প্রশ্ন আসছে যে রাজনীতি আসলে তাহলে কার হাতে আছে, এটার পরিবর্তন কি আদৌ হবে কিনা? আপনার কি মনে হয় রাজনীতি আসলে কার হাতে, কে রাজনীতি চালাচ্ছে এখন? ধন্যবাদ জাফর সাদিক। পাভেল ভাই সামনে কথা বলছি, যাই হোক দর্শকদেরকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমি মনে করি রাজনীতি যখন যে করে, রাজনীতি তার হাতেই। যেমন ধরেন রাজনীতিবিদ বলতে আসলে আমরা কাদেরকে বুঝি। এখন দেখবেন আপনি বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা প্রধান দুই ব্যক্তিকে ধরি, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তো শেখ মুজিবুর রহমানকে অনেকে বলার চেষ্টা করেন যে উনি একদম সিজন পলিটিশিয়ান,
আর জিয়াউর রহমানকে সমালোচকরা বলার চেষ্টা করেন যে উনি সেনা দপ্তর থেকে এসেছেন, মানে উনি সিজন পলিটিশিয়ান না, উনি একজন সেনা অফিসার থেকে উনি রাজনীতিবিদ হয়েছেন। কিন্তু পারফরমেন্সের জায়গায় আমরা কারটা ভালো দেখি, পলিটিশিয়ানের জায়গায়, রাষ্ট্রনায়কের জায়গায় আমরা এসে দেখেছি জিয়াউর রহমানের স্কোর অনেক ভালো, অনেক বেশি সফল। শেখ মুজিবুর রহমান কিন্তু নেতা হিসেবে সফল ছিলেন, কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে উনি চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই জন্য রাজনীতিবিদ একটা হচ্ছে যে অ্যাপ্লাইড পলিটিক্সের জায়গা, আরেকটা জায়গা হচ্ছে যে উনি যখন শাসক আকারে থাকবেন, রাষ্ট্র গঠনের জায়গায় থাকবেন। দেখবেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, উনি কিন্তু আর্মি ছিলেন, আর্মির মানে সর্বাধিনায়ক ছিলেন, কমান্ডার ছিলেন। এবং আমেরিকার মতো রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের 12 জন প্রেসিডেন্ট ছিলেন যারা আর্মি অফিসার ছিলেন, তারা যোদ্ধা ছিলেন, সেনাবাহিনী থেকে এসেছেন। তো এই জায়গায় আপনি এই জন্য ঠিক করতে পারবেন না যে রাজনীতিবিদদের আসলে আলাদা কোনো প্রফেশন আছে কিনা, বা আলাদা করে তাদেরকে ভাগ করবেন কিনা। দেখবেন আপনি এই যে এত পলিটিক্যাল হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পড়ে পড়ে সবাই ডক্টর হচ্ছে, প্রফেসর হচ্ছে, তারা কিন্তু অ্যাপ্লাইড পলিটিক্সে আসছেন না, ঠিক আছে? তো এই জায়গায় আমি যেটা বলি সেটা হলো যে এমনি আমরা দুষ্টামি করে বা প্রথাগতভাবে যেটা বলি, রাজনীতি হলো তো রাজ্যের নীতি বা রাজার নীতি, ঠিক আছে? তো এই রাজনীতিটা একসময় রাজারা করতো, মানে শাসকের নীতিটাকেই আমরা এক ধরনের রাষ্ট্রনীতি হিসেবে আমরা বুঝতাম। কোন শাসকের নীতিটা ভালো। আগে কি হতো, আগে দেখা যেত যে একজন শাসক হিসেবে খুব নাম করেছেন, অন্য রাজ্যের লোকেরা চাইতেন যে উনি যদি আমাদের এলাকার শাসক হতেন, উনি যদি আমাদের এই এলাকাটা দখল করতেন ভালো হতো। মানে ওই যারা নিপীড়িত ছিলেন তারা চাইতেন যে একজন সুশাসক আমাদের হয়ে আসুক। তো এই জায়গাটাকে আপনি এখন আমরা যে জায়গাটায় দেখি, যে সমালোচনাটা সবসময় হয় যে সাবেক আমলারা রাজনীতিতে আসছেন, ব্যবসায়ীরা রাজনীতিতে আসছেন। আমলারা কেন রাজনীতিতে আসেন? আমরা তো এমনি গড়পড়তা সমালোচনা করি, কারণ আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের আমলাদেরকে খুঁজতে হয়, যে কৌশল কিংবা কূটনীতি দরকার। রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই যে দেখবেন আপনি যতবারই আপনি একটা কেয়ারটেকার সরকার হয়, দেখবেন সেখানে সবসময় আমলাদের প্রাধান্য থাকে। কেন থাকে? কারণ তারা প্রশাসনিকভাবে অভিজ্ঞ থাকেন। একজন পলিটিশিয়ান উনি যখন যান, কিভাবে নোট ফরওয়ার্ড করতে হয়, কিভাবে একটা ডিসিশন মেকিং হয়, কিভাবে একটা প্রজেক্টগুলো প্রপারলি ওয়ার্ক করে, ওনার পুঁথিগত বিদ্যা না থাকার কারণে দেখা যাচ্ছে যে উনি বাধ্য হয়ে সচিবদের শরণাপন্ন হন। এবং যার সচিব যত খারাপ, সচিবরা অনেক সময় মন্ত্রীদেরকে আপনার দুর্নীতি শিখায় যে স্যার আপনি কিভাবে এখান থেকে আপনি সুবিধা পেতে পারেন। তো এখন এই জায়গাটা হচ্ছে আপনি কাকে দোষ দিবেন? প্রথম কথা হচ্ছে সচিব রাজনীতিবিদকে খারাপ করে, দুর্নীতিতে নিমজ্জিত করে, না মন্ত্রীর অদক্ষতার কারণে সে এই ফাঁদে পড়ে? আমি যেটা মনে করি, যারা পলিটিশিয়ান হবেন, আমাদের দলগুলোর অসুবিধা হচ্ছে কি, তারা তাদের নেতাকর্মীদেরকে এই প্রশিক্ষণটা দেয় না। পরিচালনা, তারা কিন্তু জেল খাটে, জেলখানার কষ্টটা পায়, তারা কিন্তু পাবলিক ডিলিংসে খুব ভালো। আপনি দেখবেন একজন পলিটিশিয়ানের বাসায় রাত 3টা বাজেও আপনি বাতি জ্বলবে, কিন্তু একজন আমলার বাসায় সেটা জ্বলবে না। বা এই যে পাভেল ভাইদের মতো প্রফেসর, উনি তো পলিটিশিয়ানও বটে, কিন্তু ওনার সহকর্মী যারা নিখাদ ধরেন প্রফেশনে আছে, উনি কিন্তু রাত 11টার পরে ওনার চেম্বার শেষ, বাসায় গিয়ে উনি কিন্তু খুব আরামে, বা খারাপভাবে যদি আমরা বলি যে উনি বৈষয়িক কাজে ব্যস্ত। কিন্তু পাভেল ভাই হয়তো বাসা যেতে যেতে 3টাও বাজতে পারে, কখনো 4টাও বাজে, কখনো এটা হয়। পলিটিশিয়ানদের একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে তারা কষ্ট সহিষ্ণু হয়, তারা পিপল ডিলিংসে তারা ভালো করে, তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের বিষয়টা তাদের মাথায় থাকে, চিন্তা করে। কিন্তু পলিটিশিয়ানদের প্রধান অসুবিধা যেটা, সেটা হচ্ছে সে যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে, সে যখন প্রশাসন পরিচালনার অদক্ষতার পরিচয় দেয়, সে যখন তার অধীনস্থ লোকদের মধ্যে মোসাহেবদেরকে সে যারা তার স্তুতি গায় তাদেরকে সে প্রাধান্য দেয়, তখন তার রাজনৈতিকতার, তার নেতৃত্বের জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তার অ্যাপ্লাইড জায়গায় সে ফেল করে। এই সমস্ত কারণে কিন্তু এই যে ব্যবসায়ী, আপনার আমলা, সামরিক বেসামরিক আমলা, তারপরে এরা বিভিন্নভাবে রাজনীতির জায়গাটাকে তারা আসতে বাধ্য হয়। আমরা যখন পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো পড়ার চেষ্টা করি, তখন আমরা দেখি কেন এই তৃতীয় বিশ্বের রাজনীতিতে আমলাদের প্রাধান্য, আর্মিদের প্রাধান্য। এর প্রধান অন্যতম কারণ হচ্ছে আমাদের আমলাতন্ত্রতে একটা দক্ষতা তৈরি হয়। আমাদের আর্মি ইনস্টিটিউশনের মধ্যে তো এক ধরনের দক্ষতার, যোগ্যতার, এক ধরনের ক্যাডার ইয়েটা তৈরি হয়, কিন্তু পলিটিশিয়ানদের মধ্যে এই জিনিসটা তৈরি হয় না। পলিটিশিয়ানদের যেটা হয়, নিজ দায়িত্বে সে করে, নিজের জন্য সে শিখে, নিজে সে
তার এফিসিয়েন্সি তৈরি করে। এখন অসুবিধা হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি এফিসিয়েন্ট লিডারদেরকে স্থান দেয়, এফিসিয়েন্ট লিডারদেরকে স্থান দেয়, যেমন ধরেন পাভেল ভাই কিন্তু নমিনেশন পাবে না, আমি বা উনি হয়তো নমিনেশন চাইবেন না, কিন্তু ওনার আসনে নমিনেশন চাইবে কে, পাইবে কে? যার আর্থিক সচ্ছলতা আছে, যে হয়তো হাজার হাজার লোক নিয়ে মিছিল করে, যার হয়তো পিছনে লক্ষ লক্ষ লোক ঘুরে, হাজার হাজার লোক ঘুরে। কিন্তু পাভেল ভাই তো এই হাজার হাজার লোক নিয়ে ঘুরবে না, উনি তো ওই ধরেন গ্রুপ তৈরি করা, নানা ধরনের সুবিধা দেওয়া, এই জায়গায় তো যাবে না। এই কারণে আমাদের রাজনীতিবিদদের সংকটটা এখানে তৈরি। আর যে কথাটা পাভেল ভাই বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, রাজনীতি আসে কারা? ক্লাসের ফার্স্ট বয়কে যা জিজ্ঞেস করেন কি হবা, সে বলবে আমি ডাক্তার হব। সেকেন্ড বয়কে জিজ্ঞেস করেন, সে বলবে আমি বিসিএস অফিসার হব। এই তো ব্রিলিয়ানরা কি করতেছে, বিসিএস করবে, দেশের বাইরে যাবে, ডিগ্রি নেবে, পিএইচডি করবে, সে আরেকটা মাস্টার্স করবে। তাইলে আর রাজনীতি করবে কারা তাইলে? আচ্ছা দেখেন, তুমি যে পিএইচডি করতেছো, তোমার যখন আবার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার দরকার হচ্ছে, তুমি কিন্তু পলিটিশিয়ানের কাছে যাচ্ছ। অ্যাপারেন্টলি মনে হবে পলিটিশিয়ানরা তো ব্যাক বেঞ্চার, তাদের তো কোনো প্রফেশন নাই, চাকরি খোঁজে নাই, এটা করে নাই, বাবার টাকায় খেয়ে পড়ে জমিদারের ছেলে বড় হয়েছে। হ্যাঁ, আপনি ওই মেধাবী ছাত্রটাই কিন্তু আপনি পলিটিশিয়ানের পিছনে ঘুরতেছেন, আর ওই পলিটিশিয়ান তখন খুব আরাম নিচ্ছে, এই বেটা তুমি তো ফার্স্ট বয়গিরি দেখাইছো বহু, এখন তো পোস্টিংয়ের জন্য, ট্রান্সফারের জন্য আমার কাছে আসছো। এই জন্য আমার কাছে মনে হয় আমাদের একটা আন্দোলন গড়ে তোলা উচিত, পলিটিক্সে আসতে হবে। ভালো ভালো ছেলেদের আন্দোলন তো 5ই আগস্টের ভালো ভালো ছেলেদেরকে পলিটিক্সে জেনজির মধ্যে এবং ইউথদের মধ্যে ছিল, এবং তারা রাজনীতিতে এসেছেও। সেখানেও আমি যদি দুটি প্রশ্ন করি আপনাকে, এক দেখুন যে তরুণদের যে রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে এনসিপি, তারাও সেই পুরনো জনতুষ্টিবাদী রীতিতেই কিন্তু একজন রিক্সা চালক যিনি ভাইরাল হয়েছেন তাকে নমিনেশন দিল। একই সাথে এই তরুণরা যখন রাজনীতি করতে আসলো, তাদের ভুলগুলো ধরে ধরে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদরা কিংবা অভিজ্ঞ রাজনীতিবিদরা যেভাবে করে তাদেরকে বুলি করলো কিংবা তাদেরকে কমেন্ট ছুড়ে দিল, তাতে করে একটা বড় অংশ তরুণদের, যেটা আমার জানাশোনা কিংবা আপনাদের হয়তো জানাশোনার মধ্যে থাকবে, তারা আবার রাজনীতি বিমুখ হয়ে গেল। হ্যাঁ, এইটাই তো আপনার এই যে আমরা যেটা বলছি না যে অর্গানিক প্রসেস, এটা হচ্ছে অর্গানিক প্রসেস। আপনি আসবেন, আপনার সমালোচনা হবে, আপনি ঝরে পড়বেন, কেউ কেউ টিকে থাকবেন। আপনি দেখবেন এই যে তরুণদের আমরা প্রচুর সমালোচনা করছি, কিন্তু আমরা কেউ বলছি না যে এই তরুণরা যদি এই পরিবর্তনটা করে না দিত, এখন পর্যন্ত আমরা কোথায় থাকতাম আমরা কেউ জানি না। আমরা তখন নির্বাচন নিয়ে, প্রার্থী নিয়ে, কে কী নিয়ে সেটা করছি, কিন্তু আমরা আসলে কি করতাম তখন? এখন আমাদেরকে রাজপথে ওই পালিয়ে নানা জায়গায় থাকতে হতো। আচ্ছা এখন দেখেন, তরুণরা যখন আসলো, তরুণদের মধ্যে এই যে আপনারা এখন টক শোতে ডাকেন না ওদেরকে, দেখেছেন এক ঝাঁক তরুণ আসছে, কথা বলে, বড়দের সামনেও মুখ উঁচিয়ে গলা উঁচিয়ে কথা বলা শিখেছে। অনেকে এটাকে খারাপভাবে দেখছেন, আমি কিন্তু পজিটিভলি দেখি। এই যে প্রজন্ম, এখান থেকে কেউ না কেউ গ্রহণযোগ্যতা তৈরি হবে, কেউ কেউ হয়তো সমালোচনায় ঝরে পড়বে, কেউ না কেউ ওই তথাকথিত সো কল্ড আমাদের যে মানে দৈন্য রাজনীতির কালো ছায়া আছে সেখানে কেউ আকৃষ্ট হয়ে পড়বে, কেউ দুর্নীতিতে জড়াবে। এখান থেকে একটা প্রজন্ম বেড়ে উঠবে। এখন আমরা এত বড় একটা পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার, রাজনীতির সংস্কার, দলের সংস্কার, আমাদের প্রশাসন ব্যবস্থার সংস্কার, এই সবগুলো সংস্কার যদি আমরা করে ঘুরে দাঁড়াতে পারি, তাইলেই কেবল আপনার এটা সাস্টেইন করবে। আদার দেন শুধু আপনি একটা নির্দিষ্ট জায়গায় যে ব্যবসায়ীদেরকে সরাই দিয়া সিজন পলিটিশিয়ানদেরকে আপনি দিবেন, সেখানেও দেখবেন যে প্রসেস কিন্তু ফেল করবে। সামগ্রিক পরিবর্তনটা করতে পারলে আমার কাছে মনে হয় যে একটা ইতিবাচক ফল আসবে। ভাই পায়েল ভাই, আপনার কাছে আমি যে দ্বিতীয় প্রশ্নটি করতে চাই, ধরুন এখনকার যে অন্তর্বর্তী সরকার আছে সেখানে অনেকেই আছেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা নিজেদের কাজে নিজেদের দক্ষতা এবং বিশেষজ্ঞ হিসেবে তারা একসময় পরিচিত ছিলেন। তো তারা যখন নাকি ক্ষমতায় আসীন হলেন, উপদেষ্টা হিসেবে তারা দায়িত্ব পালন করছেন, তখন পেশাগত রাজনীতিবিদ যারা, তারা তাদেরকে যে ভাষায় সমালোচনা করছেন কিংবা যেভাবে করে তাদের অদক্ষতাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, এটি কি আসলে রাজনীতি? এটা রাজনীতি এটা নয় কিনা সে বিতর্ক আলাদা, কিন্তু এখানে জিনিস হলো কি যে যেটা মঞ্জু ভাই বলছে, রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে। রাজনীতিবিদদের প্রথম যেটাই হলো যে তারা সমালোচনা প্রচুর শুনবেন, এবং বলতে গেলে রাজনীতিতে প্রথম সোপানে পা দেওয়ার পর থেকে সমালোচনা শুনতে হবে। সেই জায়গাতে সেই সহিষ্ণুতা অর্জন করতে না পারলে ঝরে পড়বেন, যেটা উনিও বলছিলেন। সেখানে ওই কথাতে একটু ফেরত যায়, কারণ এই যে যাদের কথা বলছি আমরা, তাদের ভেতর তো আমরা কিন্তু তারুণ্যকেও কিন্তু সংযুক্ত করেছি। শুধুমাত্র টেকনোক্র্যাটরাই যে এখানে উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সেটা বলা যাবে না, তার ভেতরে কিন্তু ছাত্ররাও ছিল। সেখানে যেটা সমস্যা হয়েছে যে তরুণদের রাজনীতিতে আসার পরে তাদের রাজনীতিতে একটা সোপানকে অতিক্রম করতে হবে। হ্যাঁ, তাদের পড়াশোনাটা পুরোপুরি শেষ হয়েছে, অনেকের এমনও ছিল না।
সে কারণে হঠাৎ করে দেখা গেল যে তারা প্রথাগত রাজনীতিতে ঢুকে পড়লেন। তারা সেই একই শোডাউন, সেই মিডিয়া আকর্ষণ করবার জন্য এমন কিছু বক্তব্য দেওয়া যেটা প্রকৃতপক্ষে হয়তো সোশ্যাল মিডিয়াতে বিরাট বড় একটা ঝড় তুলতে পারে। আবার কেউ কেউ দুর্নীতি বা বিতর্ক এইরকম জায়গার মধ্যে জড়িয়ে গেছেন। সেই জায়গাতে সমস্যাটা উঠেছে এবং এরকম যখনই হবে রাজনীতিবিদদের জায়গায় তো হচ্ছে যে ধাক্কাধাক্কি করা, অর্থাৎ একজনকে সরিয়ে আরেকজনের জায়গা নিতে হবে। রাজনীতিতে তো দ্বিতীয় স্থানের জায়গাটা তো বিরোধী দল। আপনি প্রথম স্থান অধিকার করলেই তো আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। এখানে ঠিক এরকম না যে সেকেন্ড স্ট্যান্ড করেছেন সেই কারণে আপনাকে সুযোগ কিছু একটা দেওয়া যাবে না। এবং এটা রাজনীতি আরও বেশি কষ্টের জায়গা কি, আপনি যদি প্রথাগত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যদি ভোটের কথা বলি, আপনি এক ভোট কম পেলে কিন্তু আপনি পরাজিত, এবং আপনার অবস্থান যদি 149 হয় আর আপনার প্রতিপক্ষ যদি 151 হয়, তাহলে যিনি 151 তিনি সরকার, আপনি 149 নিয়ে কিন্তু আপনার বিরোধী দল। এই কঠিন একটা সমীকরণের মধ্যে দিয়ে রাজনীতি যায়। ফলে রাজনীতিবিদরা কিন্তু নিজেরা যেরকম যন্ত্রণা সহ্য করার নিজেদের মধ্যে একটা এরকম বর্ম তৈরি করে ফেলেন যে যেরকম যত কষ্টের কথাই আসুক না কেন, মঞ্জু ভাইকে আপনি ধুয়ে দেন একদম, মঞ্জু ভাই হাসতেই থাকবেন আর কি, হ্যাঁ, তার হাসি মুখ কখনো মলিন হবে না। ঠিক আবার একই রকমভাবে তারা যখন প্রতিপক্ষকে ঘায়াল করার সুযোগ পাবেন, সে যুক্তি দিয়ে হোক অথবা তার ব্যাপারে কোনো একটা প্রচার অপপ্রচার, এবং অপপ্রচারে অনেকেই বলছেন রাজনীতিতে এটাই কৌশল। এবং অনেকে তো এটাও বলেছে যে যেটা আমরা দেখেছি যে লুঙ্গি রাজনীতির কথা শুনেছি আমরা, যে অন্যের ভেতরে আত্মগোপন করে রেখে রাজনীতিতে এটাকে কৌশল বলা। এটা কৌশল কি অপকৌশল সেটা হয়তো একটা নীতির প্রশ্ন আর কি, কিন্তু যদি দিন শেষে যদি সেটা টিকে যায় তাহলে তখন বলবে যে অপকৌশলে বলুন আর যেটাই বলুন আমি তো জিতে গেছি। এইগুলো অনেক বেশি তাত্ত্বিক এবং অনেক বেশি আদর্শিক জায়গা থেকে এই বিবেচনাটা আসে। এবং আপনি যেটা বলছিলেন যে বর্তমান সরকারের যারা উপদেষ্টারা ছিলেন তাদেরকে যদি আপনি এই কথাগুলো না বলতেন তাহলে হয়তো ভুল ভ্রান্তি মাত্রা আরও বাড়তে পারত। সেই জন্য এই সতর্কতাটা দরকার ছিল, এবং সেই সতর্কতা যে তারা কখনো কখনো যে গ্রহণ করেননি তা না, তারা করেছেন। তবে কেউ কেউ যখনই তাদের ঠিক বৃত্তের বাইরে চলে গেছেন তখন দেখা গেছে সেটা একটা বলতে গেলে যেটা প্রত্যাশা যেটা ছিল সেটা থেকে খারাপ জায়গাতে নিয়ে গেছে। তো সব কিছু মিলে যদি আমরা সমালোচনা মুখর না থাকতাম, একেবারে পরিপূর্ণ সব কিছুতে যদি আপনি একজনকে বাহবা দিতে থাকেন সেটা যেমন ভালো না, আবার একেবারে সমালোচনা একজনকে পর্যদস্ত করে দাও সেটাও ঠিক না। এটা হয় না, রাজনীতিতে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, এটা খুবই একটা কঠিন খেলা। এই জায়গায় যারা জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নাই। রাজনীতি অনেকের জন্য মৃত্যু ডেকে নিয়ে এসছে, আমরাও দেখেছি, এবং সেটা মৃত্যু বরণের ঘটনাও ঘটেছে, সেটা অপঘাতে দুর্ঘটনায় বলি কিংবা বিচারিকভাবেও সেটা হয়েছে। তো রাজনীতি করার ক্ষেত্রে প্রত্যেকটা ভুল কিন্তু মারাত্মক হয়ে যেতে পারে। সেই কারণেই সমালোচনা সহ্য করতে হবে, সমালোচকের কথা শুনতে হবে, এবং যে জন্য বলা হয় যে দেশে বিরোধী দল শক্তিশালী নয় সে দেশে সরকারও দুর্বল। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যেটা আমি আমার ইন্ট্রোতে বলেছিলাম যে জনতুষ্টিবাদী রাজনীতির ফাঁদে আমরা কি আসলে তাহলে এই যে মব যে সংস্কৃতিটা চালু হয়েছে, এবং যে একটা রিপোর্টে দেখা যাচ্ছে গত 10 মাসে অন্তত 270টি হামলায় না গণপিটুনিতে অন্তত 140 জনের মৃত্যু হয়েছে, 256টি মব সহিংসতা এবং গণপিটুনির ঘটনা ঘটেছে 10 মাসেই শুধু এটা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 231 জন, এরকম একটা রিপোর্ট এসেছে হিউম্যান রাইটসের একটা অর্গানাইজেশন থেকে। আমরা সম্প্রতি মানিকগঞ্জের ঘটনা জানি এবং আরও বেশ কয়েকটা জায়গার ঘটনা জানি যেখানে কিনা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিংবা দ্বিতীয় যদি এখন বলি অ্যাক্টিভ রাজনৈতিক দল জামায়াত অথবা এনসিপি অথবা এবি পার্টি যদি আমি বলি, তাদের কারো কাছ থেকেই এই বিষয় নিয়ে সুস্পষ্ট কোনো প্রতিবাদ কিংবা প্রচারিত হয়েছে বহুলভাবে এমন কোনো আলাপ আমরা পাইনি। দ্বিতীয়ত এই বিষয়টি নিয়ে কিছু বাম সংগঠন এবং কিছু প্রগতিশীল বলা হয় যাদেরকে, সেই ধরনের কিছু সংগঠনের বাইরে আমরা কিন্তু কোনো প্রতিবাদও দেখতে পাই না। এটা পুরোপুরি বলতে ঠিক না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দলের যিনি যেটার মহাসচিব যিনি, তারা কিন্তু এই ধরনের ঘটনার প্রতিবাদ সবসময় করেছেন এবং এটাকে নিরুৎসাহিত করার কথা, কিন্তু শুধু মৌখিকভাবে, হ্যাঁ না, বিবৃতির মাধ্যমেও সেটা জানানো হয়েছে। যাই হোক, বিবৃতি বা মৌখিক যেটাই বলেন না কেন, হয়তো বলতে পারেন যে এটা অপর্যাপ্ত ছিল, সে প্রশ্ন উঠতেই পারে। তো এখানে যে ব্যাপারটি হয়েছে কি, যে একটা বিচারহীন সংস্কৃতি প্রায় 1.5 যুগ জুড়ে যেটা হয়েছিল, সেখানে মানুষ মনে করতো যে বিচার বলে কিছু নেই। তো এটি কিন্তু এত বেশি করে মানুষের মনোজগতে প্রতীত হয়ে গেছিল, মানুষ মনে করছে যে বিচারে দিলে তো কিছু হবে না, তার বিচারটা করে ফেলি। এইটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস ছিল, এবং সেখানে আইন প্রয়োগকারী সংস্থা যেটা ছিল সেটা যেহেতু একটা দলীয় লেজুর বৃত্তি করতে তার পেশাদারিত্বতা পুরোপুরি হারিয়ে ফেলেছিল, এবং বিচারালয় সম্পর্কে মানুষের একটা চরম একটা অনীহার জায়গা তৈরি হয়েছিল। একটা রাষ্ট্র ব্যবস্থায় যখন তার স্তম্ভগুলো যখন ভেঙে যায়, তখন এরকমের দুর্ঘটনা বলি বা এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার ব্যাপারটাকে একদমই আমরা বলবো যে শূন্যে থাকবে, এটা বোধহয় আশা করা যাবে না। তবে সেটা আমার মনে হয় যে আস্তে আস্তে সেটার পরিবর্তন ঘটবে।
পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার পেশাদারিত্ব যতটা ফিরবে, যখন তারা বুঝবেন, কারণ আমরা কখনো কখনো দেখছি যে পুলিশকে ধাক্কাধাক্কি করলেও, এমনকি তাদেরকে ফেলে দিলেও বা তাদের গায়ে হাত তুললেও তারা এখন কিছু বলতে পারছে না। এই নৈতিক ব্যাপারটা খুবই এখানে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকে তার নেতাকর্মীদের যেমন বলবেন, তবে তো সব মানুষই তো রাজনৈতিক অনুশাসনের মধ্যে নেই, তাই না? এর বাইরে অসংখ্য মানুষ রয়েছেন। সম্মিলিতভাবে এটা সামাজিকভাবে এই কথাটি বলা উচিত যে বিচার নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কোনো অবস্থাতে নেই। এমনকি হত্যাকারী যদি কেউ হয়, তো তার মানে এই না যে তাকে ওই প্রচলিত বিচার ব্যবস্থার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন যে না, ওর তো 10 বছর পরে হলে তো মৃত্যুদণ্ডটা হবে, তো এটা আমি এখন দিয়ে দিলাম। তো মব সংস্কৃতির ক্ষেত্রে সেই ব্যাপারটা সামনে চলে আসে। তারা ভাবেন যে বিচার যেহেতু অন্য জায়গায় গেলে দীর্ঘসূত্রিতায় পড়বে, ফলে এটা এখানে সেরে দিই। এই প্রবণতাটা খুবই ভয়ঙ্কর এবং এই প্রবণতাকে সমর্থন করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ মঞ্জু ভাই। আপনাকে একই প্রশ্নই করতে চাই, নির্বাচন সামনে রেখে কি আসলে এই ধরনের মব কিংবা এই যে হামলা মামলাগুলো হচ্ছে সেগুলোকে প্রশ্রয় দেয়া কিংবা দেখেও না দেখার এক ধরনের অবস্থা তৈরি হয়েছে কিনা জনতুষ্টিবাদী রাজনীতির কারণে? না, দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আমরা যে বারবার এই যে মব কথাটা বলছি, মব, গণপিটুনি, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই মব কিন্তু সবসময় ছিল বিভিন্ন সময়। আপনার মনে থাকার কথা, 2019 সালে সম্ভবত বাড্ডায় একটা মহিলা, পদ্মা সেতুতে মাথা লাগবে, একটা মহিলাকে ওই যে স্কুলের, হ্যাঁ, একটা স্কুলে এসে যাচ্ছিল তার বাচ্চাকে ভর্তি করাতে, তাকে ছেলে ধরার সন্দেহ করে তাকে মারা হয়েছে। ছিনতাইকারী সন্দেহে মারা হয়। তারপরে আপনার এই যে বিভিন্ন, আপনার বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, আপনার এই যে পুরান ঢাকায় একটা শিবির সন্দেহে তাকে মারা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে যেটা পাউল ভাই একটু করে বললেন যে বিচারহীনতার সংস্কৃতি, মানুষ মনে করে যে এ তো ছেড়ে দিবে, থানায় গেলে পুলিশ এর পয়সা দিয়ে ছেড়ে দিবে, এই আইন ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবে, এই ধরনের একটা মনস্তত্ব কাজ করে। তার মানে কি? তার মানে আইন শৃঙ্খলা খারাপ থাকলে আমি ধরে মানুষ মেরে ফেলবো, আমি মানুষকে ধরে নিজে হাতে বিচার তুলে ফেলবো? আমার জীবনে একটা করুণ অভিজ্ঞতা আছে, এটা সময় নাই বলে বলতে পারবো না। আমি একবার চিটং থেকে ঢাকা আসছিলাম, আমরা 6 বন্ধু মিলে একই বাস, আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি। পথিমধ্যে আমাদের সামনের গাড়িটাতে ডাকাত পড়েছে। আমরা যখন শুনলাম ওই গাড়িতে ডাকাত পড়েছে, আমরা চিন্তা করলাম যে আমরা তো ইয়াং তখন, আমরা আমাদের ড্রাইভারকে বললাম যে ওকে ধরো, ওই গাড়িটাকে চেস করো, ওই গাড়িটার কন্ট্রোলটা ডাকাতের হাতে। আমাদের গাড়ির সবাই প্রতিবাদ করলো যে ওদের গাড়িতে ডাকাত পড়ছে, আমাদের কি, আমাদের এত রিস্ক নেওয়ার দরকার কি? তা আমরা 6 জন যেহেতু ছিলাম, আমরা বললাম যে না, ধরেন। আমরা ধরে ওই ডাকাতের গাড়িটাকে আটকা ফেললাম। তো হয়েছে কি, ডাকাতগুলো আপনার পানিতে ঝাঁপ দিয়ে পড়ে গেল, 2টা ডাকাত ছিল। পরে আমরা নেমে টেমে চিৎকার চেঁচামেচি করে গ্রামবাসীকে ডেকে ডেকে আমরা একটা ডাকাতকে ধরতে পারলাম। আমরা যখন ওই যে ডাকাত ধরার জন্য ডাক দিচ্ছিলাম, তখন আমাদের পুরো গাড়ির লোকেরা আপত্তি করতেছিল যে ভাই পালাইছে, আমাদের এখন চলে যাওয়া দরকার, এত রাত্রে এখানে থাকবো কেন? ওই যে আমরা ইয়াং ছিলাম, আমাদের ইচ্ছে ছিল। কিন্তু ওই ডাকাতটাকে ধরে যখন গ্রামবাসী আনলো, ওই বাস থেকে সবাই নেমে 5 মিনিটের মধ্যে লোকটাকে মেরে ফেলেন। আপনাদের বাসের লোকজনই আমাদেরকে, আমরা যে তাকে বাঁচাতে চাচ্ছি, আমরা চাচ্ছিলাম যে ওর সাথে আরেকজন কে আছে, তাকে থানায় দিব, তাতে আমাদের শার্টটা ছিঁড়ে ফেললো মানুষ। এবং আমাদের চোখের সামনে নৃশংস হত্যাকাণ্ড আমি কখনো বলবো না। মেরে তারা হাতটা পরিষ্কার করে সবাই আবার বাসে উঠে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছি, এরপরে ওখানে এলাকা ঘেরাও করেছে লোকেরা যে তোমরা মেরে এখানে চলে যাচ্ছ, পুলিশ তো এসে আমাদেরকে অ্যারেস্ট করবে। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিকই আছে। এখন ওই যে গাড়িতে ডাকাত পড়ছে, পরে ওই গাড়িতে তুলে আমরা থানায় ওই লোকটাকে হস্তান্তর করেছি, ডেড বডিটাকে। আমি মানে এটা দিয়ে বোঝাতে চাইলাম, আমাদের প্রবণতা হচ্ছে, আমরা তো এমনি বলি বাঙালি বীরের জাতি, কিন্তু আসলে আমরা হয়েছে কি, ওই যে বলে যে সহায় দিলে আমরা পিটাইতে পারি, তার আগ পর্যন্ত আমরা কেউ দায়িত্ব নিতে চাই না। এখানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমার এই কথার অর্থ এটা না যে আমি এই মব বা এই ধরনের গণপিটুনিকে আমি দিব। গণপিটুনির পরিস্থিতিটা বাংলাদেশে হয়েছে কেন? দেখেন, আমরা যদি গণ অভ্যুত্থানটার ধরন দেখি, গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট, আমার এই কথাটাকে অনেকে ভুল বুঝতে পারে। গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট হচ্ছে পুলিশকে মানুষ যখন পিটানো শুরু করলো, পুলিশের উপর যখন, থানার উপরে যখন মানুষ আক্রমণ শুরু করলো। আপনি দেখবেন প্রত্যেকটা থানা ঘেরাও করেছে মানুষ, প্রত্যেকটা থানা জ্বালিয়ে দিয়েছে মানুষ। কেন? এই যে ক্ষোভ তার, এটা তো এক সেন্সে মব বলতে পারবেন আপনি, তাই না? এই যে গণরোষ, এটা সৃষ্টি হয় কখন? যখন সৃষ্টি হয় সে মনে করে যে তে আমাকে মারছে, এতদিন আমি কিছু বলতে পারিনি, আজকে চান্স পাইছি, আজকে আমি সেটার ধার দেনা তুলব। এখন আপনি হয়তো ক্ষোভের কারণে যাচ্ছি, কিন্তু আরো কয়েকজন তো আছে যে সুবিধাভোগিতার জন্য, লুটপাট করার জন্য সে যাচ্ছে, তাই না? তো এখানে আপনি দেখবেন সবসময় এই যখন গণপিটুনির একটা গণপরিবেশ তৈরি হয়,
গণর পরিবেশের মধ্যেই তো আমাদের পকেট থেকে মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, ছিনতাই করে না? তো এই জন্য এই সমস্ত জায়গাকে আপনি বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতির জায়গায় দেখতে হবে। আপনি শুধু রাজনৈতিক চালাচালি, এই সরকারের সময় মব হচ্ছে, বিএনপি চুপ করে আছে, জামাত চুপ করে আছে, আমরা চুপ করে আছি, বিষয়টা কিন্তু তেমন না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি, কিন্তু দেখতে হবে যে এই বিক্ষোভগুলোকে অনেক সময় আমরা মব বলে চালিয়ে দিচ্ছি, রাজনৈতিক সহিংসতাকে মব বলে চালিয়ে দিচ্ছি। রাজনৈতিক সহিংসতা তো আপনি মবের মধ্যে ফেলতে পারবেন না। ধরেন আমি আপনাকে বললাম, এখন কেউ এসে বলল যে আওয়ামী লীগের নেতা মিস্টার অমুক, ধরেন ওয়াইদুল কাদেরকে ওই জায়গায় পাওয়া গেছে, এটা আমি আপনি কেউ ঠেকাতে পারবো না। মানুষ দলে দলে গিয়ে, বিএনপির যদি মানে তারেক রহমান সাহেবও যদি নির্দেশ দেয় যে কেউ সেখানে যাবে না, ক্ষোভে বিক্ষোভে লোকেরা সেখানে যাবে। এখন এইটা কি আপনি মব বলবেন না রাজনৈতিক সহিংসতা বলবেন বা রাজনৈতিক গণরোষ বলবো? গণরোষ বলবেন। এই জায়গাটা থেকে আমাদেরকে ভাবতে হবে। আমরা আমার পছন্দের জায়গাটার মতোকে আমি গণরোষ বলবো, যেটা আমার পছন্দ না সেটাকে আমি মব বলবো, এটা হতে পারে না। সম্ভবত লক কিংবা হবস বলেছিলেন এই কথা, যে মানুষ জন্মগতভাবেই হচ্ছে অপরাধপ্রবণ, কিংবা মানুষ এটা শুধু বাংলাদেশেরই বিষয় না, পবিত্র কোরআন শরীফে মানুষ সম্পর্কে বলা হয়েছে যে মানুষ হচ্ছে উন্নতির দিক থেকে সে শ্রেষ্ঠ, আর খারাপের দিক থেকে সে সর্বনিম্ন। কিন্তু আপনি মানিকগঞ্জের ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটি তো আসলে কোনো রাজনৈতিক সহিংসতা কিংবা কোনো কিছু না, একটি নির্দিষ্ট আইডিওলজির উপর আঘাত। এটাকে কি মব বলবেন না গণরোষ বলবেন? না, এটাও তো আমি আপনাকে বললাম না, এটা হচ্ছে যার যেখানে ইন্টারেস্ট। ধরেন যে একজন বাউলকে মারতেছে, সে মনে করতেছে ও তো নাস্তিক বা ও তো ধর্মচ্যুত, বা ধর্মচ্যুত হয়েছে আপনার অসুবিধা, আপনি যে ধর্মের মধ্যে আছেন তার প্রমাণ কি, তাই না? আমি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার নামাজে আল্লাহর কাছে কবুল হচ্ছে, আমি কি সেটা গ্যারান্টি দিতে পারবো? আমি কি বলতে পারবো যে আমি আমার কাছে স্যাটিসফাইড হব? ওই লোক যে করছে, সে হয়তো গান গেয়ে বা সে হয়তো এক ধরনের ভাবের মধ্যে আছে। আমি দেখেছি বাউলদের মধ্যে এরা সুফি সাধকরা যারা আছে, ওদের সাথে আমাদের চিন্তার কিন্তু ব্যাপক পার্থক্য আছে, আমাদের সাথে অ্যাপারেন্টলি মিলবে না। আমি নিজেও একটা সাক্ষী। আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, দেখলাম যে সেখানে গান গাইছে একজন বাউল বা একজন মরমী শিল্পী, এরকম সে বলছে মরণকালে ঢোলবাসি বাজাইও বন্ধুরে, দোয়া কালামের দরকার নাই। আমি তাকে বললাম যে আমি তো আপনার এই গানের সাথে একমত না, মরণকালে সে ঢোলবাসি বাজাবে কেন? মরণকালে দোয়া কালাম পড়বে, এটাই তো আমাদের দেশের সংস্কৃতি, এটাই তো ধর্মের নীতি। সে আমাকে বললো যে না, কোরআন শরীফে একটা আয়াত দেখি আমাকে বললো যে বলছে যে মৃত্যু হচ্ছে তোমার স্রষ্টার কাছে তুমি ফিরে যাচ্ছ, এটা হচ্ছে তোমার রিটার্ন টু দি ইয়োর মানে অলমাইটি আল্লাহ, ক্রিয়েটারের কাছে। তো তুমি তো আনন্দ করে যাবা, ঢোলবাসি বাজায় আনন্দ করতে করতে যাবা, তুমি কান্না করবা কেন? এই যে দেখেন, এটা হচ্ছে তার ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে তার ভাবের জায়গা থেকে তার চিন্তা। তো সুতরাং আমার চিন্তা দিয়ে তাকে আমি বিচার করলে হবে না, আমার চিন্তা থেকে বিচার করলে সে নাস্তিক, ঠিক আছে? আর ওর চিন্তা দিয়ে আমাকে চিন্তা করলে সে ভাবে আমি পথভ্রষ্ট। তো এই সমস্ত চিন্তার অ্যাগ্রেসিভনেস থেকে আমরা এই মব তৈরি হয়, এই অসহিষ্ণুতা তৈরি হয়। আপনি তো কাউকে ধ্বংস করতে পারেন না, আপনাকে কেউ আইন হাতে তুলে নেওয়ার, আপনি যত কিছুই বলেন, আপনাকে আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাষ্ট্রও দেয় নাই, ধর্মও দেয় নাই। আপনার মনে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা কি দেখেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখলাম যে একজন লোক এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে। জি, তাকে কেউ ঘটনাটা তো জানেন আপনারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাকে বাধা দিতে নিষেধ করেছেন, পরে তাকে বুঝিয়ে বলেছেন। এবং যারা উত্তেজিত ছিল সাহাবীদের মধ্যে, তাদেরকে বলছে তোমরা এটা পরিষ্কার করবা, তোমাদের মধ্যে এত অসহিষ্ণুতা কেন? সে তো ভুল করেছে, ভুল করে সেটা করেছে। এই অসহিষ্ণুতা কখনো ধর্ম হতে পারে না। আমার কথা হচ্ছে, আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, আপনি আপনার যুক্তি তুলে ধরবেন, আপনি আপনার ধর্মের ব্যাপারে কথা বলবেন, কিন্তু কাউকে আপনি নিঃশেষ করে ফেলবেন। ওই যে এক জায়গায় মাজারে মাটি থেকে তুলে এনে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা কি ধর্মের কোথাও সাপোর্ট করে? এর চাইতে অধর্ম তার কিছুই হতে পারে না। আপনি লাশ তুলে লাশ পোড়ায় ফেলতেছেন, হাউ ডেয়ার! কোথায় আছে আমাদের এত যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে কাফেরদের, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বয়ং চাচাকে যিনি হত্যা করেছেন। এবং ইসলাম ধর্মেও তো যুদ্ধাপরাধের ধারণা, ইসলাম ধর্মেও তো বন্দী কিংবা নিহত কাউকে আপনার পুড়িয়ে মারা একদম যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা তো মারাত্মক ব্যাপার, এটা তো কখনো হয় নাই। আমার কথা হচ্ছে যে এই চিন্তাগুলো যারা করেন, আমি বলবো না যে আপনারাও ভুল করছেন, আমি তাদেরকে বলবো না যে তারা খুব মানে হয়তো তাদের ভুল বোঝার কারণে আবেগপ্রসূত এই সমস্ত কাজগুলো করছে। তো এখন আমাদের এই যে আপনার আরও একটা ঘটনা মনে পড়েছে, পাভেল ভাই মনে আছে কিনা, লালমনিরহাটে দুটা লোককে ওই যে তারা মসজিদে কোরআন শরীফ পায়ের রেখে কি যেন খুঁজতেছিল, সে নামাজও পড়েছে সেখানে, তার হয়তো সাইকিক ডিসঅর্ডার ছিল, সেই লোকগুলোকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। লালমনিরহাটের ওই যে পাটগ্রাম না কোথায় যেন এই জায়গাটা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো তো খুবই দুঃখজনক।
এই জায়গায় আমরা একে অপরের দিকে আঙ্গুল তুলে লাভ না, এটা আমাদের সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি। ধন্যবাদ। পাভেল ভাই কি এই নিয়ে কিছু বলবেন নাকি অন্য প্রসঙ্গে? আমার মনে হয় এটা নিয়ে কথা হয়েছে। অনেক ধন্যবাদ পাভেল ভাই। তাহলে আজকে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি প্রসঙ্গ টানতে চাই, যেখানে তিনি আজকে বলেছিলেন যে গণমাধ্যম নিয়ে কথা বলেছেন। গণমাধ্যম নিয়ে একটি অনুষ্ঠান ছিল যেখানে তিনি আলাপ করেছেন রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদকে রক্ষা করেছিল গণমাধ্যম, এবং গণমাধ্যম নিয়ে নানা ধরনের সমালোচনা আছে, নানা ধরনের মন্তব্য আছে, কিন্তু বিএনপিকে আসলে সেই জায়গায় গণমাধ্যমকে কিভাবে দেখতে চায়, তারা রাজনৈতিকভাবে গণমাধ্যমকে কিভাবে সহযোগিতা কিংবা মোকাবেলা করতে চায়, এটা খুবই একটা আমার মনে হয় যে এই পুরো বিষয়টা খুবই যৌক্তিক একটা আলোচনা। আমার মনে হয় যে আজকে আমরা যেভাবে কথা বলছি তাতে মঞ্জু ভাইও যে অনুষ্ঠানে ছিলেন, আমিও ছিলাম, সেটা কিন্তু আমরা দুজনই, আমার মনে হয় যে সূচনাতে আমি যে কথাটি বলেছি সেটাকে নিশ্চয়ই আমাদের মহাসচিব আরও বিস্তৃত ব্যাখ্যা দিয়ে সেটাকে বলেছেন যে আসলে আমরা সবসময় যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, কিন্তু গত 18টি বছর কি সত্যিকার অর্থে গণমাধ্যমকে স্বাধীনতার আকাঙ্ক্ষী বলে মনে হয়েছে আমাদের? তারা তো একটা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন যে তারা স্থাবকতাকে কতটা বেশি করতে পারেন, এমনকি শেষকালে এই যে রাজাকার শব্দটি এত বড় একটা অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি করলো, সেই শব্দটি কিন্তু বলতে গেলে সাংবাদিকরা কেমন একটা প্রেক্ষাপট তৈরি করেছেন। কারণ আমরা তো সেই জায়গাতে সৎ সাংবাদিকতা করতে দেখিনি। আমরা সাংবাদিকদের কখনো প্রশ্ন করতে দেখতাম না, আমরা দেখতাম যে তারা অনেক লম্বা করে অনেকগুলো কথা বলতেন, যে কথাতে একটা অংশকে সাংবাদিকদের, হ্যাঁ, একটা যাদেরকে ডাকা হতো আর কি, তাদের মধ্যে কাউকে ভিন্ন মতামত ওখানে পোষণ করতে দেখিনি। একজন সাহসী ব্যক্তিও হয়তো ওখানে ছিলেন না, যারা সোচ্চার কণ্ঠে বলতে পারেন যে প্রধানমন্ত্রী আপনাকে আমার এই প্রশ্নটি রয়েছে, এরকম আমরা কখনো দেখিনি। তো সে কারণেই হয়তো উনি খুব যৌক্তিকভাবে বলেছেন যে ফ্যাসিবাদের দীর্ঘস্থায়িত্বের কারণে সেই সময়কার এক গোষ্ঠী সংবাদপত্রের সাথে সম্পর্কিত, শুধু না গণমাধ্যমের সাথে সম্পর্কিত ব্যক্তি, শুধুমাত্র সংবাদপত্র বলবো না, সেটা গণমাধ্যমের সার্বিকভাবে সবাই এর সাথে জড়িত ছিল, তারা কিন্তু বলতে গেলে সেই পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ব্যক্তিগত লাভ হয়েছে তাদের অনেকে তারা অর্থ, বিত্ত, সমাজ প্রতিষ্ঠা, সংসদ সদস্যের অবস্থান সব কিছু পেয়েছেন। সবার কাছে হয়তো সেটা পৌঁছে নেয়, কিন্তু সাহসিকতার একটা মৃত্যু ঘটেছিল সে জায়গায়। অর্থাৎ আমরা যেখানে বলি যে রাজনীতিবিদদের তো দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে, আপনার সাংবাদিকদের তো দলীয় দৃষ্টিভঙ্গি থাকবার দরকার নেই, সেটা যদি হয় তাহলে সাংবাদিকতা বাদ দিয়ে আপনি রাজনীতিতে সরাসরি চলে আসতে পারেন। আপনি যেহেতু বিএনপির মিডিয়া সেলের প্রধান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ধরুন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি কি সাহসী সাংবাদিকতাকে প্রশ্রয় দিবে? আপনি যদি সাম্প্রতিককালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেটা আপনারা ব্যাপকভাবে প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। সেখানে কিন্তু এই প্রশ্নগুলো তাদেরকে কিন্তু পরোক্ষ প্রত্যক্ষভাবে করা হয়েছে। তিনি পরিষ্কারভাবে সেখানে বলেছেন যে বিএনপি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কথাটি বলেছে, আপনারা যে মিডিয়া কমিশনের রিপোর্ট নিয়ে এখন আপনারা খুব বেশি সন্তুষ্ট নন, আপনার গণমাধ্যম কমিশন যেটা হয়েছিল, কিন্তু আমাদের প্রতিজ্ঞা, এমনকি সেটার সাথে আমি মনে করি যে মঞ্জু ভাইরাও একাত্মতা ঘোষণা করবেন, যে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে একটা মিডিয়া কমিশন হবে, যেখানে এই প্রত্যাশাটাই ব্যক্ত করা হবে যেখানে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা না থাকলে সেই সাংবাদিকতার বা সেই গণমাধ্যমের কোনো অস্তিত্ব আছে বলে তো মনে করার কোনো কারণে আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো রকম স্থাবকতা করার সুযোগ অন্তত আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনারা এই সুযোগটা আপনারা পাবেন না। ধন্যবাদ পাভেল ভাই আপনাকে। আমার মনে হয় আপনার কাছে আসার সুযোগ হবে না। মঞ্জু ভাই, যদি আপনি 1 মিনিটে কিছু বলতে চান এই বিষয়ে। না পাভেল ভাই, আজকে আমরা যেহেতু একই সাথে ছিলাম, খুবই ইম্পর্টেন্ট মিটিং ছিল। আপনিও ছিলেন সেই ছিলেন না? আচ্ছা, সরি। তো আমরা যেটা মনে করি, গণমাধ্যমকে স্বাধীনতা কোনো দলই পরিপূর্ণভাবে দিয়েছে এটা বলা যাবে না। আপনি ধরেন, আমরা যদি দেখি বিএনপির পন্থী একটা পত্রিকা যদি ধরেন দিনকাল, তাই তো? দিনকালই তো, হ্যাঁ, দিনকাল আছে। জামাতের পন্থী একটা পত্রিকা আছে সংগ্রাম। এই দুটো পত্রিকাকে যদি আপনি ধরেন, বা ওইদিকে ধরে আপনি যদি নয়াদিগন্ত বা এগুলোকেও আপনি দেখেন, আপনি দেখবেন সেখানে কি জামাতের বা বিএনপির কোনো খুব কঠোর সমালোচনা ওখানে সম্ভব? আমার মনে হয় সম্ভব না। কেন সম্ভব না? কারণ ওই পত্রিকাগুলোকেই এটা তার দলীয় পত্রিকা আকারেই সেগুলো তাদেরকে পারফর্ম করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সকল আমলেই আমরা দেখেছি যে গণমাধ্যমের লোকদেরকে নানাভাবে আপনার ট্যাগিং করা হয়েছে, যে সে আমাদের বিরোধী, সে ভারতের দালাল বা ইত্যাদি ইত্যাদি। আবার অন্যদিকে গণমাধ্যম কর্মীদেরও ভয়ানক রকমের দলবাজি আছে, ঠিক আছে? আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে একবার আমি একজন সাংবাদিক নেতার সাথে গিয়েছিলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব সিরিয়াসলি ওই সাংবাদিক নেতাকে, মানে বলা যায় যে উনি বলেছেন, আমাকে কেন আপনার অনুষ্ঠানে দাওয়াত দিতে আসছেন? আপনাদের সাংবাদিকদের অনুষ্ঠানে আমরা কেন যাবো? এটা তো আপনাদের ইউনিয়নের প্রোগ্রাম। জি।
মির্জা ফখরুল ইসলাম সাহেব ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি মির্জা ফখরুল সাহেবকে রাজি করালেনি যে আপনাকে যাইতেই হবে, কারণ আওয়ামী লীগের লোকেরা যাচ্ছে, শেখ হাসিনা গেছে, আপনাকে যাইতে হবে। অনেক ধন্যবাদ তো মঞ্জু এই ভাই, অনেক জিনিসগুলো কিন্তু ধন্যবাদ আমাদের তাহলে আপনাকে। আমাদেরও প্রত্যাশা সংকটের থাকবে প্রধান যে একটা কারণ। রাজনীতি যার হাতেই থাকুক, রাজনীতিবিদদের হাতে কিংবা জনগণের হাতে। আমরা জানতাম যে বিএনপির একটি স্লোগান ছিল জনগণই ক্ষমতার উৎস, সেই জনগণের কাছেই আসলে রাজনীতিবিদদের জবাবদিহিতা করতে হবে, সেই জায়গাটি নিশ্চিত করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।